সালাম আলাইকুম। পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ। বর্গের সংজ্ঞাটা কি? বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, একাধিক শব্দ। তার মানে একের অধিক, তাই না? এক যোগ অধিক, একাধিক শব্দ দিয়ে তৈরি দিয়ে গঠিত বাক্যাংশকে, এটিকে বিচ্ছেদ করলে কি হবে? বাক্য যোগ অংশ। তাহলে এই দুটি শব্দ মিলে এখানে কি রয়েছে? অ রয়েছে, আর এখানে অ রয়েছে, এটা মিলে স্বরে আ হয়েছে। স্বরে আ কার সাথে বসেছে? পূর্ববর্তী শব্দ বাক্য এর সাথে বসেছে, এই যে। তাহলে বাক্যের মধ্যে একাধিক অর্থাৎ একের অধিক শব্দ গুচ্ছ আকারে বসবে। যেমন ইংরেজিতে আমরা কিরকম পড়ি না? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এই পুরো বিষয়টার এটার অর্থ হচ্ছে সামনে, তাই না? কিন্তু দেখুন, ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, তারা এখানে গুচ্ছ আকারে বসেছে, তাই না? গুচ্ছ। ফলে একটা টিম, এখানে আমরা বলতে পারি টিম বা দল হিসেবে বসেছে। এটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বর্গ কথাটার দিকে যদি আমরা খেয়াল করি, যে এখানে বর্গ কথাটা খেয়াল আছে, তাহলে বর্গ কি? যেমন 2 এর উপর যদি 2 দিয়ে আমরা কি লিখি? 2 গুণন 2 সমান সমান 4। তার মানে কিন্তু বোঝাচ্ছে সে 2 বার, তার মানে একের অধিক। এবং শব্দের ক্ষেত্রে সেটি 2 বার না, আরো বেশিও হতে পারে। ফলে বর্গ বলতে আমরা বুঝতে পারছি যখন একের অধিক শব্দ মিলে একটা টিম গঠন করছে, সেটা 2 জনের একটা টিম হতে পারে। যেমন আমরা জোড়াই কাজ, শিক্ষার্থীদের আমরা জোড়াই কাজ দিয়ে থাকি, তাই না? জোড়াই কাজ, জোড়াই কাজ, যেটি বলা হচ্ছে পিয়ার লার্নিং। 2 জনে মিলে যখন একটা অনুসন্ধান করে কাজ করে, তখন আমরা জোড়াই কাজ বলে থাকি। তো ফলে বাক্য যখন আমরা গঠন করি, অনেক ধরনের বাক্য গঠন করে থাকি, যখন একটা লং বাক্য হয়ে থাকে, তখন কিন্তু আমাদের এই বর্গের বিষয়টি সামনে আসে। এবং বর্গের মধ্যে ঘনিষ্ঠভাবে এই যে শব্দের গুচ্ছ জড়িত থাকে, তাহলে শব্দের গুচ্ছ বর্গকে বলা যায় বাক্যের একক। কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায় বাক্যের পরে, বর্গের পরে বর্গ বসায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্যের মধ্যে কি কি থাকে। যেমন ধরুন যে বাক্যের মধ্যে থাকে বিশেষ্য থাকে, তাই না? তো বাক্যের মধ্যে বিশেষ্য থাকে, তাহলে এই বিশেষ্যকে তারপর বিশেষণ থাকে, তারপর ক্রিয়া থাকে, তাই না? ক্রিয়া বিশেষণ থাকে, এরকম পদ থাকে। এগুলো খেয়াল করুন, এগুলো একটিও থাকতে পারে, আবার 2টিও থাকতে পারে। যদি এগুলো বেশি থাকে তখন সেটি বর্গ হবে। দেখুন এখানে আমরা লিখছি 1 যোগ 1, 1 যোগ 1, 1 যোগ 1, 1 যোগ 1, তখন আমরা বলছি যে সেটি বর্গ। ফলে বর্গ বলতে বোঝাচ্ছে সেটি একের অধিক থাকবে এবং সেটি যে আকারে কাজ করবে। যদি এখানে বিশেষ্য আকারে কাজ করে একটা বর্গ, তখন সেটি বিশেষ্য বর্গ। যদি বিশেষণ হিসেবে কাজ করে, তখন বিশেষণ বর্গ। ঠিক এরকম। তাহলে বর্গ বলতে বুঝতেই পারছি একটি শব্দের থেকেও বেশি শব্দ থাকবে এবং সেই শব্দ কোনো না কোনো পদ রূপে কাজ করবে। দেখুন ইংরেজিতে আমরা এরকম পড়েছি যে নাউন ফ্রেজ, তাই না? যেগুলো আমরা নাউন ফ্রেজ হিসেবে জানি, সেটি হচ্ছে বাংলায় বিশেষ্য বর্গ, নাউন ফ্রেজ। তাহলে এটি বাংলা হচ্ছে বিশেষ্য বর্গ। তাহলে নাউন ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ যা বিশেষ্য
হিসেবে কাজ করে। ফলে একগুচ্ছ এখানে খুব গুরুত্বপূর্ণ। ধরুন যে কয়েকজনকে মিলে 2-3টা শব্দ মিলে একটা গুচ্ছ তৈরি করলাম, একটা টিম গঠন করলাম। তো সেটি যদি বিশেষ্য হিসেবে কাজ করে বাক্যের মধ্যে, তখন সেটি বিশেষ্য বর্গ। আমরা এখন উদাহরণে যাব। দেখুন, মালা ও মায়া। মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল। স্কুল বাসে উঠে পড়ল। খেয়াল করুন, এই বাক্যটাকে আমি আবার লিখব, ছোট করে লিখব। সেটি এখানে লিখলাম, মালা তারপর দেখা যাচ্ছে যে সকালে এখানে আমরা যদি বলি মালা সকালে তারপর স্কুল বাসে, সকালে বাসে উঠলো। খেয়াল করুন, এখানে আমরা কি করেছি, উপরের বাক্যটাকে এখানে আমরা ছোট করে লিখেছি। খেয়াল করুন, এখানে আছে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো। তাহলে এখানে একটা হাইফেন হবে, কারণ আলাদা শব্দ। ফলে এখানে আমরা যদি লিখি, তাহলে মালা এখানে কি, মালা হচ্ছে বিশেষ্য, তাই না? এখানে হচ্ছে বাসে হচ্ছে বিশেষ্য, উঠলো হচ্ছে ক্রিয়া। তাহলে সকালে যদি বলি, তাহলে এখানে খুব সকালে কখন বাসে উঠলো, তাহলে একটা যদি বিশেষ্য থাকে পরে আরেকটা ক্রিয়া থাকলে কি, আমরা সংযোগ ক্রিয়া পড়েছিলাম না, সংযোগ ক্রিয়া যৌগিক ক্রিয়া, ওখানে এটা আছে। তাহলে কখন, এখানে যদি প্রশ্ন করি কখন মালা কখন বাসে উঠলো, ক্রিয়াকে যদি প্রশ্ন করেন কখন উঠলো, কখন, কিভাবে বা কোথায়, এই 3টি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তখন সেটিকে আমরা বলছি যে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কখন আমরা, কিভাবে আমরা পেয়ে থাকি, যখন আপনি প্রশ্ন করছেন হোয়েন, হোয়ার এবং হাউ দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করছেন, তখন আপনি যদি উত্তর পেয়ে থাকেন, কোনো না কোনো একটি উত্তর পেয়ে থাকেন, তখন সেটিকে বলা হবে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। খেয়াল করুন, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে বিশেষ্য কয়টা আছে, বিশেষ্য তো একটা, সেটি হচ্ছে মালা। তাহলে এখানে একটা বিশেষ্য রয়েছে, কিন্তু তারা কিন্তু পাশাপাশি নেই, এর মধ্যে আরেকজন আছে। তাহলে সকালে ক্রিয়া বিশেষণ, উঠলো ক্রিয়া কয়টা আছে, এখানে একটাই তো আছে, তাই না? এবারে উপরে খেয়াল করুন, যে উপরের বাক্যটা খেয়াল করুন, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বিশেষ্য পাচ্ছি, ক্রিয়া বিশেষণ পাচ্ছি, ক্রিয়া পাচ্ছি, এরকম
আচ্ছা, তাহলে দেখুন এখানে কিন্তু একটি করে পাচ্ছেন। এবারে এখানে খেয়াল করুন যে মালা ও মায়া, মালা ও মায়া, তাহলে এখানে দুইটা শব্দকে ও যোজক দ্বারা কানেক্ট করছে, দুটোই কিন্তু নাউন, দুটা এখানে কর্তা, তাদেরকে কানেক্ট করছে ও। তাহলে এখানে কি, এখানে বিশেষ্য বর্গ হচ্ছে একটা, মালা এখানে একটা, আর এখানে কয়টা, দুইটা, যেহেতু দুইটা তাই এটি হচ্ছে বর্গ। তাহলে কি বর্গ, এটির নাম হচ্ছে বিশেষ্য বর্গ, দুইটা আছে, তাহলে এটিকে আমরা বলবো বিশেষ্য বর্গ। ঠিক আছে, এবারে আসুন কখন উঠে পড়লো, এই যে উঠে পড়লো এটি হচ্ছে যৌগিক ক্রিয়া, তাই না, উঠে পড়লো এটি যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। তাহলে আমরা এখানে মুছে দিই এখন যে এই যে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া কি, যে ক্রিয়াতে একটা অসমাপিকা ক্রিয়া থাকে একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটি যৌগিক ক্রিয়া। তাহলে ক্রিয়া কয়টা দেখুন, এই যে উঠে, খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে, উঠে কি, উঠে বসে পড়লো, উঠে পড়লো, উঠে বেড়াতে গেল, এরকম অনেক কিছু হতে পারে। তার মানে এটা একটা ক্রিয়া, সেটা অসমাপিকা হোক আর সমাপিকা ক্রিয়া হোক, এই যে আরেকটা ক্রিয়া। তাহলে ক্রিয়া কয়টা পেলেন এখানে, দুইটা, তাই এটার নাম হবে কি, এটার নাম হবে ক্রিয়া বর্গ। দেখুন বর্গ কি, 2 গুণন 2 সমান সমান 4, 2 কয়বার থাকছে, দুইবার থাকছে, 2 স্কয়ার সমান সমান 4। তাহলে এই যে ক্রিয়া বর্গ, দেখুন ক্রিয়া দুইটা। এবারে দেখুন যে বিশেষ্য পেলাম, তারপর ক্রিয়া পেলাম। এবারে আমরা দেখব যে স্কুল বাসে, তাহলে স্কুল বাসে এটা কি, এর স্কুল তো নাউন, তাই না, তাহলে এখানে হচ্ছে স্কুল, আরেকটা হচ্ছে বাস, এখানে একটা নাউন, এখানে হচ্ছে দুই নাম্বার নাউন। তাহলে এই যে অংশটুকু এখানে আমরা কি পাচ্ছি, এখানে দুইটা বিশেষ্য, তাহলে এটা হচ্ছে বিশেষ্য বর্গ। ক্লিয়ার, তাহলে বিশেষ্যর আগে কে বসে, ক্রিয়ার আগে বসে ক্রিয়া বিশেষণ। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে উঠে পড়লো, কখন উঠে পড়লো, কখন, ক্রিয়াকে প্রশ্ন করছেন কখন, তাহলে ক্রিয়াকে প্রশ্ন করলেন যদি কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে। তাহলে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়ল। তাহলে খুব সকালে এখানে প্রশ্ন পাচ্ছি, কখন এর উত্তর পাচ্ছি, কখন, খুব সকালে। তাহলে খুব এবং সকাল, এখানে একটা এখানে একটা, তাহলে এটা কি বোঝাচ্ছে, ক্রিয়া বিশেষণ বর্গ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ বর্গ। এবারে আসুন যে বাড়ির সামনে থাকা, দেখুন আমরা যদি বলি যে সে ভালো ছেলে, ভালো ছেলে, তাহলে সে সাবজেক্ট, সে ভালো ছেলে, তাহলে ছেলে হচ্ছে নাউন বা বিশেষ্য, এর সামনে এখানে কি বসানো হচ্ছে, বিশেষণ বসানো হচ্ছে। তাহলে বিশেষণের কাজ কি বা অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে সে নাউনকে বা বিশেষ্যকে বিশেষায়িত করে থাকে। ফলে যেহেতু ছেলে বিশেষ্য,
তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো, বা বিশেষণ। এবার এখানে খেয়াল করুন তো যে স্কুল বাসকে বিশেষিত করছে কে? এই যে বাড়ির সামনে থাকা, অর্থাৎ স্কুল বাস বললে পৃথিবীর সব স্কুল বাসকেই বোঝানো হবে। ধরুন এটা হচ্ছে স্কুল বাস, পৃথিবীর সব স্কুল বাস এই বৃত্তটার মধ্যে আছে। স্কুল বাস কোথায় থাকে? স্কুলেও থাকতে পারে, তাহলে আবার আপনাকে নেওয়ার জন্য আসছে, বাড়ির সামনেও থাকতে পারে, পার্কে থাকতে পারে। যখনই আপনি বলছেন স্কুল বাস, এটা তো স্কুল বাস, তাই না? স্কুল বাসের চিত্র, স্কুল বাস মানে পৃথিবীর সব স্কুল বাস। কিন্তু যখনই আপনি বলছেন বাড়ির সামনে থাকা, তখন এই যে অংশটুকু আমরা কি করছি? আলাদা করে ফেলছি। তার মানে এইটুকু বলছে বাড়ির সামনে থাকা স্কুল বাস। ফলে পৃথিবীর সব স্কুল বাস থেকে বাড়ির সামনে থাকা স্কুল বাসকে আলাদা করে ফেলা হলো। ঠিক যেরকম ধরুন শাড়ি তো নাউন, পৃথিবীর সব শাড়ি, এর মধ্যে যখন আপনি বলছেন যে লাল শাড়ি, তখন কিন্তু পৃথিবীর সব শাড়ি থেকে এই যে লাল শাড়িটা, এই যে লাল শাড়ি অংশটা কি হচ্ছে? এরকম আলাদা হয়ে যাচ্ছে। এটুকু হচ্ছে লাল শাড়ি। তারপরে ধরেন এটুকু হলুদ শাড়ি, এরকম অনেক ভাগ করা যাবে। নীল শাড়ি, সাদা শাড়ি, কালো শাড়ি, অনেক শাড়ি মিলে এই বৃত্তটা সাদা শাড়ি। তাহলে শাড়ি কে থেকে পৃথিবীর সব শাড়ি থেকে আপনি লাল শাড়িকে আলাদা করে ফেললেন, তাই এটি হচ্ছে বিশেষণ। লাল হচ্ছে এখানে বিশেষণ। ফলে স্কুল বাস বলতে পৃথিবীর সব স্কুল বাসকেই বোঝানো হয়, এবং পৃথিবীর সব স্কুল বাস থেকে যখন বাড়ির সামনে থাকা স্কুল বাস বলছি, তখন সেটি আলাদা হয়ে গিয়েছে। এই যে আপনি আলাদা করে ফেললেন, তার মানে কি? বিশেষায়িত করা হচ্ছে। অনেক সময় বাসায় অতিথি আসলে বিশেষ অতিথি থাকে না, বিশেষের অতিথির জন্য চেহারা আলাদা থাকে, তার মানে সে অতিথির মধ্যে থেকে আলাদা হয়ে গেছে, বিশেষিত করা হয়েছে। তাহলে বাড়ির সামনে থাকা, দেখুন বাড়ির সামনে থাকা দিয়ে বোঝাচ্ছে বিশেষণ, বিশেষণ বর্গ। কেন বিশেষণ বর্গ? এরপরে দেখুন এই যে নাউন বিশেষ্য বর্গ। ফলে স্পষ্ট হয়ে গেল কি, আমরা নিচে প্রথমে কিন্তু উদাহরণটা লিখেছিলাম যে মালা সকালে বাসে উঠে, মালা সকালে বাসে উঠলো, তখন কিন্তু একটা করে পদ ছিল। মালা একটা বিশেষ্য, তারপর বাস একটা বিশেষ্য, তারপর পড়লো একটা ক্রিয়া। কিন্তু এখানে দেখুন সবকিছু দুইটা, মালা ও মায়া দুইজন ব্যক্তি, তাহলে বিশেষ্য বর্গ। খুব সকালে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। কেন ক্রিয়া বিশেষণ বর্গ? কারণ ক্রিয়াকে প্রশ্ন করছেন আপনি। উঠে পড়লো, কখন উঠে পড়লো? খুব সকালে। ক্রিয়াকে যদি তিনটা প্রশ্ন করেন, কখন, কিভাবে আর কোথায়, এর ফলে যদি যে কোনো একটা উত্তর পাওয়া গেলে সেটা ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এখন দেখুন অ্যাডভার্ব এখানে কয়টা পদ হিসেবে, এখানে একটা গুচ্ছ হিসেবে বসেছে, খুব সকালে। তার মানে শুধু সকাল না, খুব সকাল। তাহলে সকাল হলেও বিশেষণ, ক্রিয়া বিশেষণ হতো। আবার যেহেতু খুব সকাল, তার মানে এখানে কি আলাদা আরেকটি, মানে খুব জোর দেওয়ার জন্য নিয়ে আসছে। তাহলে কয়টা? দুইটা। ফলে ক্রিয়া বিশেষণ বর্গ। বর্গ তো আমরা বুঝি, বর্গ হলেই কিন্তু দুইটা বুঝাবে বা তার বেশি এখানে বুঝাবে, গুচ্ছ বুঝাবে। দেখুন এখানে আবার তিনটা শব্দ রয়েছে, তার মানে একটা ছোট ছোট টুকরো করা হবে, যেগুলো হচ্ছে গুচ্ছ বলে বিবেচিত। আবার স্কুল বাস বিশেষ্য বর্গ। উঠে পড়লো, দেখুন এখানে ক্রিয়াও দুইটা আছে। উঠে পড়লো, উঠে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এরপরে আমি কিছু জানতে চাই কিন্তু জানতে পারছি না। আবার যখন পড়লো বলছি, তখন কিন্তু বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে। তাই যেহেতু দুইটা ক্রিয়া, তাই এটিকে বলছি ক্রিয়া বর্গ। ফলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক যেরকম ইংরেজিতে রয়েছে নাউন ফ্রেজ, অর্থাৎ বিশেষ্য বর্গ। তারপর ধরুন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? ক্রিয়া বিশেষণ বর্গ।
তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে। তো ফ্রেজ, যখন ফ্রেজ কি গুচ্ছ, শব্দের গুচ্ছ, সেটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে তখন আমরা বলবো বিশেষণ বর্গ। সেটি যদি নাউন হিসেবে কাজ করে তখন বিশেষ্য বর্গ। তারপর ক্রিয়া হিসেবে বললে ক্রিয়া বর্গ, ক্রিয়া বিশেষণ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্রিয়া বিশেষণ বর্গ। তার মানে কি দাঁড়ালো, যে একটা পদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, কিন্তু সে যদি গুচ্ছ আকারে থাকে, তার দল নিয়ে থাকে, তখন সেটিকে আমরা বর্গ বলে চিহ্নিত করব। এখন আসুন বিশেষ্য বর্গ। তাহলে বিশেষ্য বর্গ কি বোঝাচ্ছে? বিশেষ্য বর্গ কাকে বলে? বিশেষ্যের আগে বিশেষ্য বর্গ আমরা আগে লিখে নেই, বিশেষ্য বর্গ। তাহলে বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ, এখানে দুইটা বিষয় রয়েছে। বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ গঠন করে। কিরকম? আমরা উদাহরণ দিব। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। খেয়াল করুন, এখানে যদি বলতাম যে ছেলেটি আজ স্কুলে আসেনি, ছেলেটি, তাই না, এটা ডাউন, তাহলে ছেলেটিকে বিশেষায়িত করা হয়েছে অসুস্থ ছেলেটি, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিন্তু আলাদা পদ হিসেবে অ্যাডজেক্টিভ, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কি, এই পুরো অংশটাকে আমরা কি বলবো? এই পুরো অংশটা হচ্ছে বিশেষ্য বিশেষ্য বর্গ। কারণ কি, যে বিশেষ্য বর্গে আমরা যে বিশেষ্যটা থাকবো তাকে আমরা সম্প্রসারিত করতে পারবো। কিভাবে? যে অসুস্থ ছেলেটি, তারপর দেখা যাচ্ছে যে এটাকে বলে উদ্দেশ্যের সম্প্রসারণ। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে আপনি কি করতে পারবেন, তার সামনে পদ বসিয়ে বড় করতে পারবেন। যেমন আমরা বললাম আমাদের গণিত শিক্ষক। তাহলে দেখুন, এই যে ধরেন যে মাইদুল হক, আমাদের গণিত শিক্ষক মাইদুল হক, তাহলে মূলত এখানে কিন্তু মাইদুল হক কিন্তু এখানে নাউন, তাই না, বিশেষ্য, কিন্তু তাকে একটা আলাদা পরিচয় আপনি দিলেন, তখন এই পুরোটা হবে বিশেষ্য বর্গ। তার মানে কি, পরিচয়টা আপনি কি দিয়ে দিবেন? বিশেষণ লাগবে অথবা সম্বন্ধ পদ দিয়ে লাগবে। সম্বন্ধ পদ কি? যে পদটা সম্পর্ক তৈরি করছে। আমরা উদাহরণে যাব। দেখুন, এখানে হচ্ছে আমরা পাচ্ছি বিশেষণ যুগে, বিশেষণ যোগে বিশেষ্য বর্গ তিন ভাবে গঠিত হয়। এটা হচ্ছে এক নাম্বার, বিশেষণ যুগে। তাহলে অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, ফলে অসুস্থ একটি বিশেষণ পদ যখন ছেলেটির সামনে বসালেন তখন সে কিন্তু বিশেষ্য বর্গ হয়ে গেল। এবারে আসেন যে আমরা সম্বন্ধ পদ দিয়ে যদি দুই নাম্বারে যাই, সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ যোগে, সম্বন্ধ পদ যুগে কি,
আমার ভাই পড়তে বসেছে। দেখুন, আমার ভাই পড়তে বসেছে। এখানে যদি ধরুন এখানে একটা সাবজেক্ট লিখলাম লিমন, তাহলে লিমন পড়তে বসেছে। তাহলে লিমন যে পড়তে বসেছে, এটির পরিবর্তে আমরা কি বলছি, লিমনের আরেকটা পরিচয় হচ্ছে আমার ভাই। তার মানে এই যে ভাই পড়তে বসেছে, তাহলে কার ভাই? আমার ভাই। ফলে আপনি নাম না নিয়ে তার আরেকটা পরিচয় দিলেন। কিংবা আপনি বললেন যে আমার, দেখাচ্ছে যে আমার সন্তান ভালো করেছে। এখন আপনার সন্তানের তো নাম রয়েছে একটা, কিন্তু আপনি নাম নিলেন না। যখন বলছেন যে লিমন ভালো করছে, তাহলে লিমনের তো আরো পরিচয় আছে। অনেক সময় মানুষ বলে না যে অমুকের নাতি ভালো করছে, অমুকের সন্তান, জমির উদ্দিনের সন্তান, এভাবে বলে। তারপর তখন আবার কেউ বলে আমার ভাই ভালো করেছে। তাহলে এই যে আমার, সেটি কি সম্পর্ক তৈরি করছে, তাই এটি হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ মানে কি? সম্পর্ক তৈরি করছে। এটি হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তার মানে দেখুন, ভাইকে এখানে যুক্ত করছে সম্বন্ধ পদ দিয়ে। এরপর আসুন যে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটা বলছে যে যোজক দ্বারা দুটি বিশেষ্য, দুটি বিশেষ্য যোজক দ্বারা। তাহলে বিশেষ্য বর্গ গঠন হয় 3 ভাবে। 3 ভাবে কি কি? দেখুন, প্রথমত হচ্ছে ওই যে আমরা পড়লাম লতা, মালা ও মায়া। মালা ও মায়া, এখানে বলছে রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। রহিম ও করিম রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। তাহলে এই যে আপনি রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে আমরা বলছি, তাহলে এখানে রহিম একটা বিশেষ্য পদ ও করিম একটা বিশেষ্য পদ, এখানে ও যোজক দ্বারা যুক্ত হয়েছে। ঠিক যেরকম আমরা পড়লাম মালা ও মায়া, আমরা পড়েছি কি মালা ও প্রথম উদাহরণে মায়া। তার মানে দুটি সরাসরি বিশেষ্য থাকতে পারে, এক। দ্বিতীয়ত হচ্ছে বিশেষণ থাকতে পারে কার পূর্বে? এই যে বিশেষণ থাকতে পারে বিশেষ্যের পূর্বে, অর্থাৎ বিশেষায়িত করা হবে, তাই না? আমরা যদি বলি নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি, নীল আকাশের, তাহলে আকাশকে বিশেষায়িত করে ফেলেছে নীল। তাহলে নীল আকাশ হচ্ছে বিশেষ্য বর্গ। ফলে এটি হচ্ছে বিশেষণ যুগে পেলাম। এবং 3 নম্বরে আমরা কি পাচ্ছি? সম্বন্ধ পদ যুগে আমার ভাই, অর্থাৎ আপনি পরিচয় দিচ্ছেন ভিন্নভাবে। কিভাবে? যে কারো সন্তান হিসেবে, কারো ভাই হিসেবে, কারো বোন হিসেবে, কারো নাতি, কারো নাতনি, এভাবে যখন পরিচয় দিচ্ছেন তখন কি হচ্ছে? যে আমার ভাই, দেখুন আমার ভাই পড়তে বসেছে। তার মানে বিশেষ্য বর্গ মানেই যে শুধুমাত্র দুটি বিশেষ্য থাকবে, মোটেও তা নয়। বিশেষ্য বর্গ মানেই শুধুমাত্র বিশেষ্য পদ থাকবে, তা নয়। বিশেষ্য পদকে বিশেষণ পদ দিয়ে বিশেষায়িত করেও যদি তারা যুক্ত হয়ে থাকে, তখন সেটি কিন্তু বিশেষ্য বর্গ। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, তাজা মাছ। তাজা মাছ, তাজা মাছ কিনে আনলাম।
এখন বলুন তো এখানে বর্গ আছে কিনা। এখানে যদি বলতাম মাছ কিনে আনতাম, মাছ তো এখানে নাউন, সাবজেক্ট কর্তা, এখানে বোঝাচ্ছে যে নাউন, তাহলে মাছকে বিশেষায়িত করছে তাজা মাছ, ফলে এটি কিন্তু বিশেষ্য বিশেষ্য বর্গ বা নাউন ফ্রেজ। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব বিশেষণ বর্গ। বিশেষণ বর্গ একটা বুঝতে পারলে আরেকটা বোঝা সহজ হয়ে যাবে। বিশেষণ বর্গ সেটি কিরকম? যখন বিশেষণের কাজ করবে, কিছু গুচ্ছ, একগুচ্ছ শব্দ যখন অ্যাডজেক্টিভ বা বিশেষণের কাজ করবে তখন সেটি বিশেষণ বর্গ। যেমন গোলাপটি গোলাপটি দেখতে গোলাপটি দেখতে ভারী সুন্দর। ভারী বা খুব, এখানে দিলাম খুব, দুইটার একটা। খেয়াল করুন যে আপনি যদি বলতেন গোলাপটি দেখতে সুন্দর, তাহলে এই সুন্দর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই তো, বা বিশেষণ। এখন এই সুন্দরকে আবার আরেকটু জোর দিচ্ছেন বা বিশেষায়িত করে ফেলছেন, ভারী দিয়ে, খুব সুন্দর। গোলাপটি দেখতে ভারী সুন্দর, গোলাপটি দেখতে অত্যন্ত সুন্দর, গোলাপটি দেখতে মনোরম সুন্দর। অর্থাৎ দুইবার যদি বিশেষণ থাকে বা বিশেষণকে যদি আবার বিশেষায়িত করে ফেলেন তখন সেটি কি হবে? বিশেষণ বর্গ। বিশেষণ বর্গ। খেয়াল করুন এখানে আমি লিখছি যে গোলাপটি দেখতে ভারী সুন্দর, এখানে যদি লিখতাম যে লাল গোলাপটি দেখতে ভারী সুন্দর, তখন আবার এটা কিন্তু হয়ে যেত বিশেষ্য বর্গ। বিশেষ্য বর্গ। তাহলে বাক্যের মধ্যে এখানে লাল বা নীল কিছু ছিল না বলে এটা শুধু বিশেষ্য ছিল, একটা পদ ছিল। যখনই আপনি একে বলে ফেলেন এটা কি? বিশেষণ, তাই না? এই পদের পরিচয় কি? আলাদাভাবে হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ এই নাউনকে, বিশেষ্যকে সাথে নিয়ে বিশেষ্য বর্গ গঠন করেছে। ফলে বিশেষণ বর্গ বলছে যে গোলাপটি দেখতে ভারী সুন্দর। তার মানে এখানে একের অধিক বিশেষণ বুঝিয়ে দিচ্ছে যে সুন্দরকে ভারী শব্দটি আবার বিশেষায়িত করেছে, ফলে সেটি বিশেষণ বর্গ। এরপর ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। ভদ্রলোক ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। সত্যিকারের নির্লোভ। খেয়াল করুন যে আমরা যদি বলতাম ভদ্রলোকটি নির্লোভ, ভদ্রলোক নির্লোভ অর্থাৎ লোভী নয়, ভদ্রলোক নির্লোভ অর্থাৎ লোভী নয়, তাহলে এটি কি? অ্যাডজেক্টিভ হতো, বিশেষণ হতো। কিন্তু যখন বলছি সত্যিকারের তখন একটা গুচ্ছ তৈরি করছে, গুচ্ছ। বা বলতাম যে আসলেই নির্লোভ, ভদ্রলোক আসলেই নির্লোভ, তখন এটি বোঝাতো যে বিশেষণ বর্গ। এরপর আমরা লিখছি যে পোকায় খাওয়া কাঠ। দেখুন পোকায় খাওয়া কাঠ, পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাবপত্র বানানো ঠিক নয়। দেখুন যে বিশেষণ কার আগে বসে? কাঠ।
কাঠ হচ্ছে নাউন, তাই তো, বা বিশেষ্য। তাহলে আমরা যদি বলি লাল কাঠ, নীল কাঠ, কাঁঠাল কাঠ, ধরুন আপনি বললেন যে কাঁঠাল কাঠ, কাঁঠাল কাঠ, তাহলে পৃথিবীর সব কাঠ থেকে কাঁঠাল কাঠকে আলাদা করে ফেলছেন, এটা কি অ্যাডজেক্টিভ, বিশেষণ, তাই না? তাহলে আপনি যদি বলেন যে পোকায় খাওয়া কাঠ, অর্থাৎ কাঠকে বিশেষায়িত করে ফেলেছেন গুচ্ছ শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে না। যদি বলতেন কাঁঠাল কাঠ দিয়ে, হ্যাঁ, আসবাবপত্র বানানো ঠিক কাজ, ফলে কি হতো? তাহলে কাঁঠাল শব্দটা বোঝাচ্ছে এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, একটি মাত্র বিশেষণ। কিন্তু যখন আপনি কাঠকে বিশেষায়িত করে ফেললেন পোকায় খাওয়া কাঠ, দেখুন এটা একটা বর্গ বা টিম, পোকায় খাওয়া, এ বিশেষায়িত করে ফেলেছে যে না, এরকম ভঙ্গুর দুর্বল কাঠ দিয়ে ফার্নিচার বানানো যাবে না। ঠিক এরকম ভাবে বিশেষণ বর্গ আমাদেরকে বুঝতে হবে যে বিশেষণ কার সামনে বসবে, কার পূর্বে বসবে, বিশেষ্যর পূর্বে বসবে বা সর্বনামের পূর্বে বসবে। যদি সে একা থাকে তবে সে বর্গ হবে না, যদি তার দলবল নিয়ে থাকে কমপক্ষে একজনের নিয়ে থাকবে, তাহলে কমপক্ষে যদি একজনের নিয়ে থাকে তখন সে বর্গ, দুইজনের দল। ঠিক আছে, বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ কি সেটা আগে চিনতে হবে। যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ বর্গ, সে রওনা হলো, আচ্ছা এইটুক আগে লিখবি, লিখি সে রওনা হলো। তাহলে সে রওনা হলো, এটা হচ্ছে ক্রিয়ার কাজ করতেছে, ক্রিয়া। ক্রিয়াকে আপনি প্রশ্ন করবেন কি দিয়ে? ক্রিয়াকে প্রশ্ন করবেন কখন, when, কোথায়, where। আরেকটা প্রশ্ন করবেন কিভাবে, how। ক্রিয়াকে যদি আপনি এই যে এভাবে বক্স করে নিলেন, ক্রিয়াকে আলাদা করে নিলেন, একে যদি এখন প্রশ্ন করেন কখন রওনা হলো, যদি উত্তর পান তখন সেটি কি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এবং অ্যাডভার্ব যদি একটা পান তাহলে তো আর সে বর্গ হবে না। তাহলে ক্রিয়া বিশেষণের মধ্যে যদি তার দলবল সহ থাকে তখন সেটি ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর যদি প্রশ্ন করলে কিভাবে, হাউ, যেমন সে আন্তরিকভাবে পড়ে, কিভাবে পড়ে, আন্তরিকভাবে, তার মানে আন্তরিকভাবে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে মানে ধীরে হাঁটে, কিভাবে হাঁটে, হি ওয়াকস স্লোলি, স্লোলি, কিভাবে হাঁটে, ধীরে হাঁটে, মানে ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে দ্রুত হাঁটে, কিভাবে হাঁটে, দ্রুত হাঁটে, তাহলে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে বাড়িতে হাঁটে, কোথায় হাঁটে, হোয়ার, বাড়িতে, তাহলে প্লেস, সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এবং প্রশ্ন হচ্ছে এই যে ক্রিয়াকে প্রশ্ন করলে আপনি যে অ্যাডভার্ব যদি পান, এই তিনটা প্রশ্নের যদি কোনো একটার উত্তর পান এবং সেটা যদি দল সহ থাকে তখন সেটি ক্রিয়া বিশেষণ বর্গ। যেমন সকাল 8টার সময়ে, সকাল 8টার সময়, সকাল 8টার সময়ে, এখানে যদি লিখি সময়ে, সকাল 8টার সময়ে সে রওনা হলো। এখানে আরেকটা আমি শব্দ লিখব, সকালে সে রওনা হলো।
দেখুন সকালে সে রওনা হলো, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ অবশ্যই, কিন্তু বর্গ নয়। এটাও কিন্তু ক্রি আর বি লিখলাম, ক্রিয়া বিশেষণ। সে কখন রওনা হলো, আমরা যদি বলি সে সকালে রওনা হলো, কখন রওনা হলো, সকালে। কখন, এই যে হোয়েন, উত্তর আছে, উত্তর আছে সকালে, কিন্তু বিশেষণ, ক্রিয়া বিশেষণ সত্য, কিন্তু সে তো দল বল নিয়ে নাই, একাই আছে। যেহেতু একাই আছে তাহলে বর্গ হবে না, বর্গ মানে একজনের বেশি থাকা লাগবে। ফলে যখন আমরা পাচ্ছি সে সকাল 8টার সময়, সকাল 8টার সময়ে, দেখুন এক, এক, দুই, তিন, তিনজন মিলে একটা দল করছে, মানে একজন নেতা বা লিডার, দুই পাশে দুইজন কর্মী সহ আসছে। তাহলে সে কখন রওনা হলো, সকাল 8টার সময়, তাহলে এটি ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর আমরা আমরা তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, খেয়াল করুন। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে, 10, খেয়াল করুন 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, যৌগিক ক্রিয়া। কেন যৌগিক ক্রিয়া? কারণ একটা অসমাপিকা, একটা সমাপিকা। এখন প্রশ্ন হচ্ছে যে যৌগিক ক্রিয়া হোক আর সংযোগ ক্রিয়া হোক আর নাম ক্রিয়া হোক, যে ধরনের ক্রিয়াই হোক বা শুধুমাত্র একটা সরল ক্রিয়াই হোক, তাকে যদি আপনি প্রশ্ন করেন কি দিয়ে, হোয়েন, হোয়ার, হাউ, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, তার মানে একটা হচ্ছে স্থান, একটা সময় আর একটা উপায়, এটা যদি আপনি জানতে পারেন তাহলেই, যদি উত্তর পান তাহলে সেটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এবং যদি সে একা না থাকে, দলবল নিয়ে থাকে, তখন সেটি ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে 10 নম্বর প্ল্যাটফর্মে দেখুন এটি আছে বইয়ে, এভাবে বোল্ড করা আছে 10 নম্বর প্ল্যাটফর্মে। এখন প্রশ্ন করছি সে কখন, কিভাবে, কোথায়, ক্রিয়াকে প্রশ্ন করলাম, কখন গিয়ে দাঁড়ালো, উত্তর আছে? আগের যে উদাহরণটা দিছিলাম 8টার সময়, তখন ছিল, এখন কিন্তু নাই। তার মানে কখন, উত্তর নাই। কিভাবে গিয়ে দাঁড়ালাম, আমি যদি বলি যে কিভাবে গিয়ে দাঁড়ালাম, উত্তর আছে? দেখুন তো এখানে কোথাও উত্তর আছে? তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, কিভাবে দাঁড়ালাম, উত্তর আছে? নাই। কিন্তু যখন প্রশ্ন করছেন কোথায় গিয়ে দাঁড়ালাম, এটার উত্তর আছে। এই যে এটার উত্তর হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, তার মানে স্থান। অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যে ক্রিয়া বিশেষণ, যে অ্যাডভার্ব স্থানের নাম, স্থানকে নির্দেশ করছে, সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ আমরা এখানে স্থানকে পাচ্ছি, স্থানকে যে পাচ্ছি, আমরা যদি বললাম তারপর আমরা বাড়িতে গিয়ে দাঁড়ালাম, বাক্যটা আরেকটা লিখি এখানে, এখানে আরেকটা শব্দ লিখব। তারপর আমরা বাড়িতে গিয়ে দাঁড়ালাম। দেখুন এটার সাথে এটার পার্থক্য, এটার পার্থক্য হচ্ছে এটিও অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, ক্রি আর বি, মানে ক্রিতে ক্রিয়া, বিতে বিশেষণ। তাহলে
ক্রিয়া বিশেষণ রূপে সে আছে, কিন্তু এখানে সে দলবল সহ একাধিক পদ দিয়ে একটা টিম গুচ্ছ আকারে। ঠিক যেরকম ধরুন ইন, ইন হচ্ছে প্রিপজিশন, আবার আপনি বলতেছেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এটার অর্থ হচ্ছে সামনে। যখন বলছেন সামনে, তখন কিন্তু সে টিম হিসেবে আছে, তারা অফ আছে, ইন আছে, ফ্রন্ট আছে, মিলে একটা টিম, তখন এটা গুচ্ছ। এটাকে আমরা কি বলবো? গুচ্ছ। ঠিক এইরকম এই যে 10 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা গুচ্ছ। 10 নম্বর প্ল্যাটফর্ম একটা স্থানকে নির্দেশ করছে, তাহলে সেটি গুচ্ছ আকারে থাকার কারণে সেটিকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ বর্গ। কিন্তু নিচেরটাকে শুধু ক্রিয়া বিশেষণ বলতে হবে, যে সে বাড়িতে গিয়ে, তারপর আমরা বাড়িতে গিয়ে দাঁড়ালাম, তার মানে শুধু ক্রিয়া বিশেষণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে আরো উদাহরণ দেখব। আমি সকাল থেকে বসে আছি। আমি সকাল থেকে বসে আছি, তাহলে এটি হচ্ছে ক্রিয়া। এটিকে প্রশ্ন করুন, কখন বসে আছি? কোথায় বসে আছি? উত্তর নাই। এবার কিন্তু কোথায় বললে উত্তর নাই, কিভাবে বসে আছি উত্তর নাই, কিন্তু কখন বসে আছি টাইম জানতে চাচ্ছে, সকাল থেকে। এবং এখানে কয়টা রয়েছে দেখুন, এখানে দুইটা শব্দ রয়েছে, সকাল থেকে, 1 2। ফলে এটি কিন্তু নির্দেশ করছে যে এখানে ক্রিয়া বিশেষণ বর্গ। তারপর বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকার বেতন পাই? আচ্ছা, বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই, তাহলে কি পাই? বেঁচে থাকার মতো বেতন পাই। কি বেতন পাই? বেঁচে থাকার মতো মানে কি? অল্প কিছু। তাহলে সেটি কি বোঝাচ্ছে? যে এখানে দেখুন বেঁচে একটা, তারপর হচ্ছে থাকার একটা, মতো একটা, তাহলে বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা পাই। বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা পাই। তাহলে বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা পাই, তাহলে এখানে পাওয়াটা হচ্ছে ভার্ব, তাই না? কি পাই? আমরা যদি বলি যে এখানে টাকা যে পাই, কি কি হিসেবে পাই, কিভাবে পাই, কখন পাই, কতটুকু পাই, তাহলে বেঁচে থাকার মতো এই অংশটা কি করছে? বিশেষায়িত করছে। যে দেখুন বেঁচে থাকার মতো, তাই না? এই যে গুচ্ছ 1 2 3, ফলে এটি ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, অর্থাৎ সে খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাচ্ছে। তাহলে কিভাবে কাটাচ্ছে? দেখুন আমরা প্রশ্ন করেছিলাম কিভাবে, খেয়ে আর ঘুমিয়ে। তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি কিভাবে কাটাচ্ছে, কিভাবে, তখন উত্তর হচ্ছে খেয়ে আর ঘুমিয়ে। তাহলে এখানে গুচ্ছ আকারে রয়েছে খেয়ে আর ঘুমিয়ে, তাই এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। তাহলে ক্রিয়াকে যখন আমরা প্রশ্ন করছি কিভাবে, বা ক্রিয়ার যে অবস্থাটা সেটি বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এই যে উপরের উদাহরণটা দেখুন, এটা কিন্তু ঝামেলা তৈরি হতে পারে। তাহলে এই যে পাওয়া, প্রাপ্তি, তাই না? পাইকে যদি প্রশ্ন করি কি পাই বা কাকে পাই, তখন হচ্ছে এখানে টাকা হচ্ছে কর্ম,
টাকা হচ্ছে কর্ম, কি পাই? টাকা পাই। তাহলে এই যে পাওয়া সম্পর্কটা হচ্ছে এই যে বেঁচে থাকার মতো, তার মানে খুব অল্প কিছু। তাহলে পাওয়া সে কতটুকু পাচ্ছে, কিভাবে পাচ্ছে, মানে সে যে পাচ্ছে সেটা খুবই নগণ্য, অল্প। তার মানে এই পাওয়াটাকে বিশেষায়িত করছে কিন্তু দেখুন এই যে বেঁচে থাকার মতো, বেঁচে থাকার মতো। তাহলে কয় টাকা হলে বেঁচে থাকা যায়? সামান্য কিছু বোঝাচ্ছে, যার মৌলিক চাহিদাগুলো শুধু পূরণ হচ্ছে, ঠিক ততটুকুই পাচ্ছে, বা মৌলিক চাহিদাও পূরণ হচ্ছে না, কোন রকম ডাল ভাত খেয়ে থাকতে পারছে। তাহলে এটার সাথে সম্পর্ক কিন্তু এই জায়গায়। তার মানে আমি বেঁচে থাকার মতো পাই, তার মানে আমার প্রাপ্তিটা খুব অল্প, সামান্য। তাহলে সামান্য কয়টা, সেটি কিন্তু এই টাকার সাথে সম্পর্ক। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার এটা কি? সামান্য কয়টা, সামান্য কয়টা টাকা, এটা কিন্তু বিশেষণ। এটা হচ্ছে বিশেষণ বর্গ। সামান্য কয়টা টাকা, দেখুন টাকা হচ্ছে নাউন, তাই না? তাহলে নাউনের আগে বসছে সামান্য কয়টা, এর জন্য এটা হচ্ছে বিশেষণ বর্গ। আর এটার সাথে সম্পর্ক হচ্ছে ক্রিয়ার, বেঁচে থাকার মতো পাই, তার মানে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর যে শেষ যে উদাহরণটি, শেষ যে টপিক, সেটি আমরা বলবো ক্রিয়া বর্গ। ক্রিয়া বর্গ খুব সহজ, তার মানে ক্রিয়ার আধিপত্য থাকবে, ক্রিয়া দুই একের অধিক থাকবে। কিরকম? সৈন্যদল অস্ত্র সহ, অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে। দেখুন যৌগিক ক্রিয়া আমরা পড়েছিলাম ক্রিয়া অধ্যায়ে। যৌগিক ক্রিয়া, যে ক্রিয়ায় একটি সমাপিকা ক্রিয়া থাকে আর একটি অসমাপিকা ক্রিয়া থাকে, সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া কি বোঝাচ্ছে? যে এগিয়ে চলেছে। তাহলে একটা অসমাপিকা আর একটা সমাপিকা। তাহলে ক্রিয়া অসমাপিকা থাকুক আর সমাপিকা থাকুক, কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা, দুই নম্বরটা আছে, তাহলে দুইটা। তাহলে কি হচ্ছে? ক্রিয়া বর্গ। এরপর আমরা দেখব সে লিখছে আর হাসছে। সে লিখছে, এটা একটা কাজ, আর হাসছে, তাহলে এটাও একটা কাজ, হাসি একটা কাজ। তাহলে এটা কি হচ্ছে? দেখুন যে লিখছে আবার হাসছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ক্রিয়া বর্গ। এরপর আমরা দেখছি সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো। দেখুন এখানেও যৌগিক ক্রিয়া, সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো, বসে পড়লো। ধরা যাক আপনি পড়লো বাদ দেন, এইটুকু বাদ, বসে পর্যন্ত লিখলাম। তাহলে বসে এটা কি বোঝাচ্ছে? সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে, বসে বললে আমার কিছু জানতে ইচ্ছা করে, যেহেতু জানতে ইচ্ছা করে তার মানে বাক্যটি পরিপূর্ণতা লাভ করে, পরিপূর্ণ ভাব প্রকাশ করেনি। যেহেতু পরিপূর্ণ ভাব প্রকাশ করেনি, তাই সেটি অসমাপিকা ক্রিয়া। এই যে বসে, অসমাপিকা ক্রিয়া চেনার উপায় আছে। দেখুন এরকম একটা ত্রিভুজ দিয়ে দিলাম, এখানে হচ্ছে তে থাকবে, এ থাকবে, লে থাকবে। অসমাপিকা ক্রিয়ায় এই যে এরকম এ থাকবে, তে থাকবে, লে থাকবে। এই যে বসে, এখানে এ আছে, বসে পড়লো। ফলে এটি হচ্ছে কি বোঝাচ্ছে? বসে পড়লো। একটা, এটির নাম হচ্ছে যৌগিক ক্রিয়া, আবার ক্রিয়া বর্গ। এখানে ক্রিয়া বর্গ। যৌগিক ক্রিয়া মানে কি? মৌলিক আর যৌগিকের মধ্যে পার্থক্য কি? যৌগিক মানে সে একের অধিক থাকবে,
যেহেতু একের অধিক তাহলে সেটি অবশ্যই বর্গ। ফলে যৌগিক ক্রিয়াকে আমরা ক্রিয়ার বর্গ হিসেবেও এখানে পেয়ে যাচ্ছি। তারপর দেখুন, বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে। বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে। তাহলে চিৎকার করছে, দেখুন আপনি বলতে পারেন যে স্যার এখানে ক্রিয়া কোথায়? ক্রিয়া তো একটা, করছে। কিন্তু হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমরা যে নাম ক্রিয়া সংযোগ ক্রিয়া পড়েছি, এখানে কি ছিল? যে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে কি বসে? ক্রিয়া বসে। তাহলে ক্রিয়া মানে যে শুধু একটা ক্রিয়াই বসবে তা না, তার পূর্বে নাউন যদি বসে কখনো সেটি হতে পারে, দেখা যাচ্ছে যে সংযোগ ক্রিয়া হতে পারে। ফলে এখানে খেয়াল করতে হবে যে চিৎকার করছে, এবং ক্রিয়ার পূর্বে বিশেষণ বসতে পারে, বিশেষ্য বসতে পারে, ধনাত্মক অব্যয় বসতে পারে। দেখুন মৌমাছি, এখানে আমি লিখলাম মৌমাছি ভন ভন করছে। ভন ভন করছে। তারপরে বাতাসে শন শন করছে। বাতাস শন শন করছে। টন টন করছে। এগুলো কি? ধনাত্মক অব্যয়। তাহলে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরেও কিন্তু ক্রিয়া বসতে পারে, এবং তখন কিন্তু এটি নামকরণ এই পুরো অংশটা মিলে হয়। এই যে পুরো অংশটা, এইটুক সহ ক্রিয়া, তাই না? ক্রিয়া অধ্যায়ে কিন্তু আমরা যে নাম ক্রিয়া, তারপর হচ্ছে সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এই জায়গাটা খেয়াল করতে হবে। ক্রিয়া অংশে এটা পড়লে এই যে 4 নাম্বার যে উদাহরণটা চিৎকার করছে স্পষ্ট হয়ে যাবে। তার মানে একটা ক্রিয়ার সামনে বিশেষ্যও থাকতে পারে, বিশেষণও থাকতে পারে, ধনাত্মক অব্যয় থাকতে পারে, এবং তখন যদি বোল্ড করা থাকে বা দাগ দেওয়া থাকে এরকম যে বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, ধরুন এই যেখানে লিখেছি চিৎকার করছে, এর নিচে দাগ দিয়ে দিয়েছে এরকম, এটা কোন? এটা কি ক্রিয়াবর্গ কিনা? অবশ্যই ক্রিয়াবর্গ, কারণ সে ক্রিয়া হিসেবে কাজ করছে, এবং এখানে 1 এখানে 2, দুইটা শব্দ এখানে বসেছে, ফলে সেটি কিন্তু ক্রিয়াকে নির্দেশ করছে। আমরা যে একটু যদি উদাহরণে যাই, ক্রিয়ার অধ্যায়ে আমরা একটু যাব, যে ক্রিয়া অধ্যায় দেখুন সংযোগ ক্রিয়া কি বলছে? বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে, যেমন করা, কাটা, হওয়া, দেওয়া ইত্যাদি থাকতে পারে সংযোগ ক্রিয়া। আমরা একটু এখানে ক্লিয়ার করে দেই যেন আর কখনো ভুল না হয়। সংযোগ ক্রিয়া, নাম ক্রিয়া কি বলছে? নাম ক্রিয়া এরকম বলছে যে দেখুন নাম ক্রিয়ার কি থাকে আর সংযোগ ক্রিয়া কি থাকে, পার্থক্যটা ক্লিয়ার করব। তো নাম ক্রিয়ার ক্ষেত্রে থাকে যে এক হচ্ছে বিশেষ্য বিশেষণ প্লাস ধনাত্মক অব্যয়। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয় এর সাথে যদি আ বা আনো থাকে, প্লাস আ বা আনো দিয়ে থাকে, তখন সেটি হবে নাম ক্রিয়া। যেমন বাজারে সবজির দাম কমছে না, ধনাত্মক ছটফট শব্দের সাথে আনো যুক্ত ছটফটানো,
তারপরে যেমন জবাই করা মুরগি উঠানে ছটফটায়। এবার আসুন সংযোগ ক্রিয়ায় কি। সংযোগ ক্রিয়ায় এগুলো সেম থাকবে। ধরুন বিশেষ্য, বিশেষ্য বিন, বিন মানে বিশেষণ, তারপরে ধনাত্মক অব্যয়। বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়। তাহলে এই বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে কি থাকবে, যে বিভিন্ন রকম যে ধাতু থাকে, ক্রিয়া থাকে, সেগুলো যুক্ত হয়। যেরকম ধরুন করা, কাটা প্লাস, দেখুন করা, কাটা, তারপর পাওয়া, খাওয়া, পাওয়া, খাওয়া, মারা, এগুলো থাকে। এরকম অনেকগুলো থাকে। ফলে আপনি যখন সংযোগ ক্রিয়া বলবেন তখন সংযোগ ক্রিয়াকে কিন্তু এই দুইটা সহ বলতে হবে। কিরকম, আমরা একটা উদাহরণ ধরি, মরচে ধরেছে, এই যে মরচে ধরেছে, তাহলে লোহায়, এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সংযোগ ক্রিয়া। এটাকে আমরা কি বলবো, সংযোগ ক্রিয়া। মরচে বা মরিচা ধরেছে, ক্যাচ ধরা, তাই না? তারপর ধরুন যে মন দেওয়া, মন দেওয়া। এখন আপনি তো বলতে পারেন যে স্যার দেওয়া তো ক্রিয়া, তাহলে এখানে মন তো বিশেষ্য, তাই না? তাহলে এটা কিভাবে ক্রিয়া হলো, বা এটা কেন বর্গ হলো? এ কারণেই বর্গ হলো যে আপনি যখন সংযোগ ক্রিয়া বলবেন, সংযোগ ক্রিয়ার অর্থই হচ্ছে এ সহ, এরা দুইজনে মিলে সংযোগ ক্রিয়া। শুধু এইটুক বললে এ হচ্ছে ক্রিয়া, কাজে মন দেওয়া হচ্ছে সংযোগ ক্রিয়া। তাহলে যেহেতু সংযোগ ক্রিয়া বলছেন, এই সংযোগ ক্রিয়ার মধ্যে কয়টা পদ রয়েছে? দুইটা পদ রয়েছে, তাই এটি হচ্ছে বর্গ। তারপর আমরা আরো দেখতে পারি, যেমন সাঁতার কাটা, সে সাঁতার কাটছে, সে সে সাঁতার কাটছে। দেখুন সে সাঁতার কাটছে, এখানে হচ্ছে ভার্ব, কিন্তু এই পুরোটা সহ হচ্ছে সংযোগ ক্রিয়া, সংযোগ ক্রিয়া, ঠিক আছে? ফলে যখন পুরোটা মিলে এই বক্সের মধ্যে সাঁতার সহ যখন নামকরণ হবে তখন সে সংযোগ ক্রিয়া। আর সংযোগ ক্রিয়া যখন বলছেন তখন দেখুন পদ কয়টা? দুইটা, তাই এটি হচ্ছে ক্রিয়া বর্গ। আরো উদাহরণ দেওয়া যেতে পারে। তারও উদাহরণ হতে পারে কিরকম, বিপদ কাটা, গান করা, গান করা, সে গান করছে। এখন আপনি বললেন যে স্যার এটা তো ভার্ব, তো গান কেন আসলো, কেন এটা বর্গ হবে? বর্গ হওয়ার কারণ হচ্ছে গান করছে, গান এখানে বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য এরপর এখানে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যদি আরেকটা ক্রিয়া বসে এবং তারা যদি একটা ছোটখাটো দল গঠন করে, তখন সেটাকে আমরা বলবো সংযোগ ক্রিয়া। তার মানে সংযোগ ক্রিয়া মানে হচ্ছে এখানে দুইটা পদ থাকবে, এর মধ্যে একটা ক্রিয়া থাকবে। আর যৌগিক ক্রিয়া মানে হচ্ছে সেখানে দুইটাই ক্রিয়া থাকবে, এর মধ্যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা। ফলে যেহেতু আপনি বলছেন এই পুরোটা হচ্ছে সংযোগ ক্রিয়া, তাহলে সংযোগ ক্রিয়ার মধ্যে পদ কয়টা আছে? দেখেন পদ হচ্ছে দুইটা পদ, একটা পদ হচ্ছে গান, দুই নম্বর পদ হচ্ছে করছে। তাহলে অবশ্যই এটি কি হবে? ক্রিয়া বর্গ হবে। এবং এটি বোঝানোর জন্যই কিন্তু আমরা এই যে এতক্ষণ, এই যে এত বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, এই যে দেখুন বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে, তাই না? এখন বুঝতে পারবেন যে চিৎকার করছে কেন ক্রিয়া বর্গ। দেখুন চিৎকার করছে, তার মানে এটা হচ্ছে
সংযোগ ক্রিয়া, সংযোগ সংযোগ ক্রিয়া। এবং এই সংযোগ ক্রিয়ার মধ্যে দুইটা পদের একটা হচ্ছে চিৎকার, 2 নাম্বার পদ হচ্ছে করছে, তাই অবশ্যই সেটি ক্রিয়াবর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই ক্লাসের পরে এই অধ্যায়ের কখনো কোনো একটা নম্বর মিস হওয়ার কথা না, যদি আমরা বুঝে পড়ে থাকি। এবং না বুঝে থাকলে আমরা আবার এখানে রিপিট করে দেখব, যে আমরা ভিডিওটি আবার দেখব, যেখানে আমি বুঝতে পারিনি সেখানে আবার দেখব, এবং দেখলে অবশ্যই আমাদের এটি স্পষ্ট হয়ে যাবে। কাজেই আজকের ক্লাসের টপিক ছিল বাক্যের বর্গ, পরিচ্ছেদ 32, এবং পুরো বিষয়টি আমরা আজকে শেষ করলাম। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।